আমাদের সমাজে ধনী আর গরিবের মধ্যে এত তফাৎ কেন? কেন সব ক্ষমতা সবসময় কিছু মানুষের হাতেই কুক্ষিগত থাকে? এই যে প্রশ্নগুলো, এগুলোর একটা বেশ জোরালো উত্তর দেওয়ার চেষ্টা করে একটা তত্ত্ব, আর সেটাই হলো মার্ক্সীয় শ্রেণীতত্ত্ব। চলুন একদম সহজ করে বাংলাতে এর মূল ব্যাপারগুলো একটু ভেঙে দেখা যাক। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে আমরা বোঝার চেষ্টা করব যে এই শ্রেণীতত্ত্ব জিনিসটা আসলে কি। তারপর দেখব ভিত্তি আর উপরিকাঠামো দিয়ে সমাজকে কিভাবে ব্যাখ্যা করা হয়। আমরা ইতিহাসের ভেতর ডুব দিয়ে শ্রেণীর সংগ্রামের ব্যাপারটা দেখব, রাজনীতিতে এর প্রভাবটা বুঝব, এর দুর্বলতাগুলো নিয়েও কথা বলবো, আর সব শেষে দেখব যে আজকের দিনে এই তত্ত্বের আদৌ কোনো প্রাসঙ্গিকতা আছে কিনা। বেশ, তাহলে শুরু করা যাক। কি এমন ছিল এই তথ্যে যা একসময় পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল আর কোটি কোটি মানুষের চিন্তাভাবনাকে প্রভাবিত করেছিল? এই তত্ত্ব বলছে সমাজকে যদি সত্যি সত্যি বুঝতে চান তাহলে তার সবচেয়ে শক্তিশালী চাবিকাঠি হলো একটাই, আর সেটা হলো শ্রেণীর ধারণা। আর হ্যাঁ, এটা কিন্তু শুধু কোনো একাডেমিক তত্ত্ব হিসেবে বইয়ের পাতায় আটকে ছিল না। এই ধারণার উপর ভিত্তি করেই রাশিয়ার মতো দেশে বিপ্লব ঘটে গেছে, যা শুধু দেশের মানচিত্রই নয়, কোটি কোটি মানুষের ভাগ্য পুরোপুরি বদলে দিয়েছিল। লেনিনের এই সংজ্ঞাটা দেখুন, বেশ ইন্টারেস্টিং। ব্যাপারটা কি? সহজ করে বললে শ্রেণী মানে হল সমাজের মধ্যে থাকা এক একটা দল। এখন এই দলগুলো কিভাবে তৈরি হয়, এটা নির্ভর করে মূলত দুটো জিনিসের ওপর: উৎপাদনের ব্যবস্থার মালিককে, মানে ফ্যাক্টরির মালিককে, জমির মালিককে, আর দুই, সমাজের সম্পদ কে কিভাবে পাচ্ছে, মানে কে শ্রম দিচ্ছে আর কে মুনাফা নিচ্ছে। মার্ক্সের তত্ত্বের মূল কথাটা কিন্তু খুবই সোজা। সমাজকে উনি মূলত দুটো প্রধান ভাগে ভাগ করেছেন। একদিকে আছে তারা যারা উৎপাদনের সব কিছুর মালিক, ধরুন জমি, কারখানা বা যন্ত্রপাতি। আর অন্যদিকে আছে বাকি সবাই, যাদের নিজের শ্রম বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, চলুন এবার পরে ধাপে যাই। মার্ক্স সমাজকে একটা দালানের মতো করে দেখিয়েছেন, যার একটা ভিত্তি আছে আর সেই ভিত্তির উপর বাকি দালানটা দাঁড়িয়ে আছে। এই তত্ত্বটা বলছে যে যে কোনো সমাজের আসল ভিত্তি বা ফাউন্ডেশন হল তার অর্থনীতি, আর সমাজের বাকি সব কিছু, মানে তার আইন কানুন, সংস্কৃতি, ধর্ম, রাজনীতি, এ সব কিছুই ওই অর্থনৈতিক ভিত্তির ওপরই তৈরি হয়। ব্যাপারটা অনেকটা এরকম যে বাড়ির ভিত্তি যেমন হবে, ওপরের তলাগুলোও তো সেভাবেই তৈরি হবে, তাই না? এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, একদম নিচে আছে ভিত্তি, মানে কারখানা, প্রযুক্তি, জমি, শ্রম, আর তার ওপর দাঁড়িয়ে আছে উপরিকাঠামো, মানে আমাদের সরকার, আইন, শিক্ষা ব্যবস্থা, এমনকি আমাদের চিন্তা ভাবনা পর্যন্ত। তত্ত্বটা বলছে এই উপরের কাঠামোটা আসলে নিচের অর্থনৈতিক ভিত্তিকে রক্ষা করার জন্যই কাজ করে। বেশ, এখন এই কাঠামোটা ব্যবহার করে চলুন দেখি মার্ক্স কিভাবে মানব ইতিহাসের একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। কমিউনিস্ট ম্যানিফেস্টোর এই একটা লাইনে কিন্তু পুরো তত্ত্বের মূল চালিকা শক্তি। এর সোজা মানে হল মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে তার মূলে আছে শোষক আর শোষিত শ্রেণীর মধ্যেকার লড়াই। এই লড়াই বা সংঘাতের কারণেই সমাজে বড় ধরনের পরিবর্তনগুলো আসে। মার্ক্স দেখিয়েছেন যে ইতিহাস কয়েকটা ধাপে এগিয়েছে। যেমন এই টাইমলাইনে আমরা দেখতে পাচ্ছি, শুরুতে ছিল আদিম সাম্যবাদী সমাজ, তারপর এলো দাস সমাজ, তারপর সামন্তবাদী সমাজ, আর এখন আমরা আছি পুঁজিবাদী সমাজে। প্রত্যেকটা ধাপেই কিন্তু তার নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থা আর দুটো বিপরীত শ্রেণীর মধ্যে সংঘাত ছিল। প্রত্যেকটা যুগেই একটা শাসক শ্রেণী ছিল যারা উৎপাদনের সবকিছুর মালিক, আর তারা শোষিত শ্রেণীর শ্রমের ওপর ভর করে টিকে থাকত। যেমন দাস সমাজে দাস মালিকরা দাসদের শোষণ করত, সামন্ত সমাজে জমিদাররা কৃষকদের, আর পুঁজিবাদী সমাজে কারখানার মালিকরা শ্রমিকদের। এই শোষণটাই হল মূল চালিকা শক্তি। এই তত্ত্ব অনুযায়ী ইতিহাসের এই নিরন্তর শ্রেণী সংগ্রামের শেষ হবে একটা পর্যায়ে গিয়ে। সেই পর্যায়টার নামই হল সাম্যবাদ বা কমিউনিজম। এটা এমন একটা সমাজ ব্যবস্থা হবে যেখানে কোনো শ্রেণী থাকবে না, কোনো শোষণ থাকবে না, আর উৎপাদনের সবকিছুর মালিক হবে পুরো সমাজ। তো এত কিছুর মধ্যে রাষ্ট্র, সরকার বা রাজনীতির ভূমিকাটা ঠিক কি? ক্ষমতাটা আসলে কার হাতে থাকে? এই তত্ত্ব অনুযায়ী রাষ্ট্র বা সরকার কোনো নিরপেক্ষ জিনিস না,
বরং এটা শাসক শ্রেণীর হাতে থাকা একটা শক্তিশালী হাতিয়ার। দেশের আইন, পুলিশ, আদালত এই সব কিছুই আসলে অর্থনৈতিকভাবে যারা শক্তিশালী তাদের ক্ষমতা আর স্বার্থকে টিকিয়ে রাখার জন্যই কাজ করে। কিন্তু অন্য যে কোনো বড় তত্ত্বের মতোই মার্কসের এই তত্ত্ব নিয়েও কিন্তু প্রচুর সমালোচনা আছে। এর অনেক সীমাবদ্ধতাও তুলে ধরা হয়েছে। চলুন এবার একটু এর সীমাবদ্ধতাগুলো নিয়ে কথা বলা যাক। দেখা যাক সমালোচকরা ঠিক কোন কোন বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। তো সমালোচকরা কি বলেন? তাদের মূল কথাটা হলো এই থিওরিটা সবকিছুকে বড্ড বেশি সহজ করে ফেলেছে। মানে এটা ধরে নিচ্ছে যে মানুষের একমাত্র পরিচয় তার অর্থনৈতিক শ্রেণী। কিন্তু আসলেই কি তাই? মানুষের জীবনে তো ধর্ম আছে, সংস্কৃতি আছে, জাতীয়তাবাদ আছে। এই জিনিসগুলো তো অনেক বড় ভূমিকা রাখে, তাই না? সমালোচকরা বলেন এই তত্ত্ব এই দিকগুলোকে একরকম উপেক্ষা করে গেছে। এখন প্রশ্ন হল, এত সব সীমাবদ্ধতা থাকার পরেও আজকের এই জটিল দুনিয়াকে বুঝতে এই ১৯ শতকের তত্ত্বের কি আদৌ কোনো প্রয়োজন আছে? এটা মানতেই হবে যে মার্কসের সময়ের চেয়ে আজকের দুনিয়া অনেক বেশি জটিল। তখনকার মতো শুধু মালিক আর শ্রমিক এই রকম সাদা-কালো বিভাজন এখন আর সেভাবে নেই। এখন বিশাল এক মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছে, গিগ ইকোনমির কর্মীরা আছেন, ছোট উদ্যোক্তারা আছেন, সব মিলিয়ে ব্যাপারটা বেশ ঘোলাটে। কিন্তু এত কিছুর পরেও তত্ত্বটার একদম মূল কথাটা কিন্তু আজও খুব শক্তিশালী। আর সেটা হলো আমাদের অর্থনৈতিক অবস্থা আমাদের জীবনকে আর পুরো সমাজটাকে ভীষণভাবে প্রভাবিত করে। টাকা আর ক্ষমতার সম্পর্কটা যে সমাজকে নিয়ন্ত্রণ করে, এই সত্যিটা অস্বীকার করার উপায় নেই। সবশেষে প্রশ্নটা এখানেই এসে থামে। আমরা যদি আমাদের চারপাশের সমাজের দিকে তাকাই, তাহলে কি এই শ্রেণী বিভাজনের অস্তিত্ব দেখতে পাই? আমাদের জীবন, আমাদের রাজনীতি, আমাদের ভবিষ্যৎকে তৈরি করার পেছনে অর্থনৈতিক অবস্থান কি আজও সবচেয়ে বড় ভূমিকা পালন করছে না? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।